বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা, জনগণের রায়ে দায়িত্ব পেলে ভোটের মর্যাদা থাকবে, প্রতিটি নাগরিক বলতে পারবে সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের মন্তব্য। দেশের সবচেয়ে বড় মজলুম দল জামাত, দাবি ডাক্তার শফিকের দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, নতুন ফ্যাসিবাদ রক্ষার প্রত্যয় নাহিদের। জামাত নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা সৃষ্টির চেষ্টা করছে, অভিযোগ মির্জা আব্বাসের। চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা নেতাদের। রাজধানীতে পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের সংঘাত, জাবের সহ আহত 23। সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও কর্মসূচিতে দফায় দফায় সংঘর্ষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। ইশতেহারে বলা হয়েছে, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন, বৈষম্য নয়, ন্যায্যতা, এই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে। এমন এক দেশ গড়ে তোলা হবে যেখানে ভোটের মর্যাদা রক্ষা করা হবে, সবাই বলতে পারবেন সবার আগে বাংলাদেশ। রিপোর্ট সিকান্দার ইমানের। নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য কি কি করবে সেগুলো জাতির সামনে তুলে ধরতে দলের চেয়ারম্যান তারেক রহমান হাজির গণমাধ্যম কর্মীদের সামনে। বিদেশি কূটনীতিকরা ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে এবারে নির্বাচনী ইশতেহার সাজিয়েছে বিএনপি। দলটি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। আমি বলেছিলাম, আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। বিএনপির ইশতেহারে যে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সুরক্ষায় ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, ঋণ সহজীকরণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদারের কথা বলা হয়েছে। একই সুবিধা পাবেন মৎস্য চাষি, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তারা। স্বাস্থ্যখাতে দুর্নীতিমুক্ত মানবিক ব্যবস্থা করতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও জেলা মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেয়া হয়। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার, প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগের অঙ্গীকার করা হয়। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের কথা বলা হয়েছে। পরিবেশ ও জলবায়ু সহনশীলতা জোরদারে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন ও পুনর্খনন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরা হয়। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ডিজিটাল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপ্যাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি বাড়ানোর অঙ্গীকারও রয়েছে ইশতেহারে। আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি, দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই 3টির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই 3টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। এবং আজকে
এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ হয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। তারেক রহমান জানান, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে সবার আগে বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ 90 ও জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমন্বয়ে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহারকে যুগোপযোগী বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাদের মতে আইনের শাসন, ন্যায় বিচার এবং দুর্নীতি প্রতিরোধে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে দেশ। নারী উন্নয়ন, কৃষি, শিক্ষা ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়েছে তা বাস্তবায়ন চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয় বলেও মনে করেন তারা। বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরবে বলেও তাদের আশা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপি। কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। দলটির চেয়ারম্যান তারেক রহমানের এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ও অন্যান্য দলের রাজনৈতিক নেতারা। এক প্রতিক্রিয়ায় তারা বলেন, বিএনপি ঘোষিত ইশতেহার অতীতের যে কোনো সময়ের তুলনায় সমৃদ্ধ এবং বাস্তবায়নযোগ্য। বিএনপি এর আগে যেসব ঘোষণা করেছে সেগুলো পড়েছি। আমি মনে করি যদি সঠিক নেতৃত্ব থাকে, বিশেষত ম্যাডাম খালেদা জিয়ার মতো দূরদর্শী নেতৃত্ব থাকে, তাহলে এই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দেখতে পেয়েছি 2 ঘন্টা ধরে যেই বিস্তারিত কার্যক্রম, স্বপ্ন, পরিকল্পনার কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেটার মধ্যে অনেক নতুনত্ব আছে, অভিনবত্ব আছে এবং বাস্তবোচিত অনেক কর্মপরিকল্পনার কথা উনি বলেছেন। আমরা সেটা এখন দেখার অপেক্ষায় রইলাম। আমি মনে করি এটা অপ্রত্যাশিত না, জনস্বার্থে, জন আকাঙ্ক্ষার সাথে এটা সম্পৃক্ত। আমরা আশা করব বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে তার অঙ্গীকার পুরোপুরিভাবে পূরণ করবে এবং জনগণও আশায় থাকবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের গুরুত্ব স্থান পেয়েছে এই ইশতেহারে। বিশিষ্টজনরা বলছেন, নৈতিক ও প্রযুক্তির সমন্বয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা ফুটে উঠেছে বিএনপির ইশতেহারে। ইশতেহারটা খুব ভালো হয়েছে, আমার কাছে ইশতেহারটা খুব ভালো লেগেছে এবং বেশ কিছু দিক নির্দেশনা এখানে আছে। চ্যালেঞ্জ তো অবশ্যই, বাস্তবায়নটাই হবে আসলে মূল চ্যালেঞ্জের বিষয়। তো বাস্তবায়ন যদি করা যায়, অন্তত পর্যায়ক্রমে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। দুর্নীতি, সুশাসন এবং জবাবদিহিতার যে প্রশ্ন, বিএনপি যদি এর উপরে দাঁড়াতে পারে, বাংলাদেশের রাজনীতির সামগ্রিক রাষ্ট্র প্রশাসন, সরকার পরিচালনার প্রধান যে রোগ, সেই রোগ থেকে খানিকটা হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা বেনজির মতিউরকে দেখেছি অত্যন্ত মেধাবী কিন্তু করাপ্ট, এবং এই দেশ ধ্বংস করেছে। অর্ধশত বছরে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। ফলে আমরা যদি মেধার সাথে নৈতিকতার সমন্বয় করতে পারি, আমরা যদি ধর্মীয় নীতিবোধ যেগুলো আছে এবং ধর্ম নিরপেক্ষ নৈতিকতার যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে আফোর্ড করি, তাহলে আমাদের অর্জনটা টেকসই হবে। আজকের ইশতেহারে এটা আমার খুবই ভালো লেগেছে। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি বিএনপির 31 দফা বাস্তবায়ন হলে দেশে আর কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ। ক্ষমতায় গেলে জামাত কোনো দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেবে না। শুক্রবার 11 দলীয় ঐক্যজোটে নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলের 4 জেলার সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সকালে বরিশালে 11 দলীয় ঐক্যজোটের সমাবেশের মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের 4 জেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটের আরশি কলেজ মাঠে দলে দলে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সমাবেশে আমির বলেন,
আওয়ামী শাসন আমলে জামাতের 11 নেতাকে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছিল। বলেন, দেশের সবচেয়ে বড় মজলুম দল জামায়াতে ইসলামী, ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে জামাত। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার, কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতিতে লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না। এদিকে বরিশালে সমাবেশ শেষ করে জামাতের আমির যোগ দেন পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে নির্বাচনী সমাবেশে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, সরকার গঠন করতে পারলে এ টাকা উদ্ধার করা হবে। 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহেব বিসমিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। অন্যদিকে ঝালকাঠি বয়েজ স্কুল মাঠে সমাবেশে জামাতের আমির বলেছেন, যদি কেউ পেশি শক্তির মাধ্যমে ভোট কেন্দ্র দখল করতে আসে তবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম হাতটা ধরে ফেলবেন, মুছড়ায় ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। উনি বলে দিয়েছেন, তাই আমরা এটা করেছি। সারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। দাঁড়িপাল্লা ও জামাতের নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান জামাত আমির। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে আবার ফ্যাসিবাদ, দুর্নীতি আর ভয়ের রাজনীতি ফিরে আসবে এমন কোনো প্ল্যান কাউকে বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সাভারে ঢাকা 19 আসনে 11 দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের শাপলাকলি প্রতীকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, কিন্তু একটি দল 11 দলের পক্ষে সৃষ্ট গণজোয়ারকে ভয় পেয়ে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, একটি দল লাশের রাজনীতি শুরু করেছে, তবে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী 11 দলের নেতাকর্মীরা। জামায়াতে ইসলাম নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা সৃষ্টি করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা 8 আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাজধানীর পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পরে ওই এলাকার অলিগলিতে গণসংযোগ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কেন্দ্রিক যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেন মির্জা আব্বাস। জানান, যে কোনো উস্কানি বা তির্যক মন্তব্যের পা দেবে না তার সমর্থকেরা। সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে আসায় পরিবর্তনের রাজনীতি হবে বলেও জানান বিএনপির এই নেতা। নির্বাচনের আগে এখন যেটা হচ্ছে, ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, সিল পাওয়া যাচ্ছে, এটা আমরা আশঙ্কা করেছিলাম আগেই। আমরা এখন দেখছি যে আমাদের আশঙ্কাটা সত্যি হচ্ছে। এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে বলবো যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং নির্বাচন কমিশন যাতে পক্ষপাতিত্ব না করে আমরা সেদিকে তাদের খেয়াল রাখতে বলবো। নির্বাচনে ব্যাপক হারে কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, কারণ জামাত ইসলাম আমাদের চেলাবেলারা যা শুরু করছে তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। রাজধানীর ধূপখোলা মাঠে শুক্রবার জনসভা করেছেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এ সময় নিজের নির্বাচনী এলাকার রাস্তা প্রশস্তকরণ, গ্যাস সমস্যা নিরসনে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে জানান ইশরাক হোসেন। নিয়াজ মাহরুমের রিপোর্ট। জুমার নামাজের পর থেকেই দলে দলে ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ধূপখোলা মাঠ। জনসভার প্রথম পর্ব শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। গানের তালে তালে নির্বাচনী উৎসবে মেতে ওঠে ঢাকা 6 আসনের বিএনপির নেতাকর্মীরা। জনসভার শুরুতেই বক্তব্য রাখেন মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ মধুপুরী। ইশরাক হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ভালো মানুষ সেজে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের কাছে যাবেন না। নবীর সাহাবীদেরকে মানে না, আদলকে মানে না, এরা আলেম নামে কলঙ্ক, এরা মুসলমানের দুশমন, আল্লাহ দুশমন, নামের দুশমন। ইসলামের নাম দিয়া ধোঁকা দিতেছে,
এদের পাশেও না যাওয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের আব্দুল মান্নান বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। বলেন, লোহারপুর কাঠেরপুল এলাকায় লাঠি সোটা ও অস্ত্রের আখড়া বানিয়েছে। ট্রাকে ভরে ভরে লাঠি সোটা স্ট্যাম্প এবং দেশীয় অস্ত্রশস্ত্র সেই কসমোপলিটন স্কুল থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। তারা পায়তারা করছে, আমাদের মা বোনদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, তাদেরকে গৃহবন্দী করে রাখবে। এমনকি আমি মনে করি তারা যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, শুধু নারী নয়, আমাদের সকলের ব্যক্তি স্বাধীনতা হরণ করবে। শীতল পার্টিতে জামাতের আমিরের শোয়া নিয়ে সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জনসভায় যোগ দিয়ে ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আপনারা আমাদেরকে এমপি উপহার দেন, আমাদের নেতা আপনাদেরকে আরো মর্যাদাপূর্ণ কিছু উপহার দিতে পারেন আপনাদের এলাকার উন্নয়ন করার জন্য ইনশাআল্লাহ। শীতল পার্টি দিয়েছে, উনি চট করে ওই শীতল পার্টি স্টেজের মধ্যে বিছিয়ে করে শুয়ে পড়লেন। ভাই, এই ভণ্ডামি কেন? জামাতের আমির সাহেব কি কাপড়ের কাপড় দেয়? তিনি কি কবরে গিয়ে এখন ট্রাই করবেন, একটা করবেন যে কাপড়ের কাপড় পরে তিনি একটু শুয়ে দেখবেন? সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। রাষ্ট্র কোন পথে ধাবিত হবে তা নির্ভর করছে এই নির্বাচনের উপর। দেশের স্বাধীনতা রক্ষায় ধানের শীষে ব্যালট বিপ্লব ঘটাতে সবার প্রতি আহ্বান নেতাদের। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুক্রবার দফায় দফায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ কমপক্ষে 23 নেতাকর্মী আহত হয়েছেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে চলা কর্মসূচিতেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সন্ধ্যা 7:30টার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে এই পরিস্থিতি তৈরি হয়। এর আগে জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান মীর হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। যখন বিচারের দাবিতে যখন ইনকিলাব মঞ্চের যেই ভাই বোনেরা অবস্থান কর্মসূচি পালন করছিল, যেটা শান্তিপূর্ণ ছিল, পুলিশের উস্কানিতে সেটা এক বর্বরতার রচনা করে। এত কিছুর পরও এই ইন্টারিম সরকার, যেখানে আমরা তাদেরকে বসালাম জুলাই অভ্যুত্থানের পরে, আমাদের একটা হাদি ভাইয়ের হত্যার বিচার এখানে পাচ্ছি না আমরা। যে ইন্টারিম এই জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে সেই ইন্টারিম কিভাবে জুলাইয়ের এই নায়কদের গায়ে হাত তোলে। এটা মনে হয় না বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই আওয়ামী লীগের সেই পুলিশ আবারও ফিরে আসছে। তারা এমনভাবে ভয়ঙ্করভাবে হামলা করতেছে ছাত্রদের উপর, মনে হচ্ছে না এটা ছাত্র, মনে হচ্ছে না এটা কোনো স্বাধীন দেশ। এখানে নাগরিকের কোনো অধিকার নাই, প্রত্যেকটা নাগরিককে মারার চিন্তায় ব্যস্ত তারা। আমরা চেয়েছিলাম যে জাতিসংঘের আন্ডারে যাতে সাদি ভাই হত্যার বিচারের তদন্তটা শুধু হয়। আমি মনে করি এই হত্যার সাথে আমাদের রাষ্ট্র সরাসরি জড়িত। এদিকে হাদি হত্যার বিচার ও নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে হওয়া বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি, এমনটি জানিয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়।
যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। আজ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জল কামানের ওপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে। বিবৃতিতে আরও জানানো হয়, ওসমান হাদি হত্যার তদন্ত পরিচালনার রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে চিঠি পাঠানো হবে। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচি ঘিরে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়াও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে নবম পে স্কেলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সকাল 11টার পর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন আন্দোলনরতরা। বড় যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে আন্দোলনরত কর্মচারীদের ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে। আহত হয়েছেন অন্তত 15 জন। নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। হেলিকপ্টারে সিলেট পৌঁছে জেলা ও মহানগর জামাতের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন শফিকুর রহমান। সমাবেশকে কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ। মঞ্চ নির্মাণ সহ সার্বিক আয়োজনও সম্পন্ন। সিলেট জেলা ও মহানগর জামাতের নেতারা গতকাল শনিবার সমাবেশের স্থল পরিদর্শন করেছেন। পরে মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম জানিয়েছেন, এবারের জনসভায় নারী ভোটারদের উপস্থিতি থাকবে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সরকারি বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করবেন। সমাবেশে জোটের নেতারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান দলীয় ও জোট প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের হাতে প্রতীক তুলে দেবেন। এই জনসভায় আমরা কখনো নারী ভোটারদেরকে নিয়ে আসি না ইতিপূর্বে। এবারে সিলেটে এটা প্রথম। অন্যান্য জায়গায় অবশ্য আগে থেকে এটা প্রচলিত আছে। তো সেই জায়গা থেকে ভোটাররা যেহেতু নারীদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ করবেন, আমরা বিশ্বাস করি যে তাদেরও সেখানে অধিকার রয়েছে জনসভাস্থলে থাকার, বক্তব্য শোনার এবং তাদের নারীদের অধিকার সম্পর্কিত বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা আছে, সেইগুলোর একটা নিরসন হবে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নড়াইল 1 আসনের বিএনপি, জামাত, স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সমর্থক ও ভোটারদের মাঝেও। এদিকে আসনটিতে বিএনপির একাধিক প্রার্থী থাকায় ভোটের মাঠে তার সুবিধা নিতে চায় জামাত। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর তথ্য, ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন পর নড়াইল 1 আসনে নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে সরব বিভিন্ন দলের প্রার্থী সহ নেতাকর্মীরা। শীত উপেক্ষা করে দিন রাত প্রচারণায় ব্যস্ত তারা। আসনটিতে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামাত প্রার্থী জেলার সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কাইসার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী জেলা জিয়া পরিষদের সদস্য বিএম নাকিব হোসেন। মানুষ ভোট দিতে চায়, তাদের ভোট একটা পবিত্র জায়গায় দিতে চায়, সেজন্য মানুষ খুব উৎসুক এই ভোটের জন্য। কবে সেই ডেট? তাই আমি মনে করি আগামী যে 12ই ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়লাভ করবে ধানের শীষের প্রার্থীকে। বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল 1 আসনে সক্ষমতা আছে। এখানে সাধারণ মানুষ সচেতন, তারা তাদের মেধা খাটিয়ে ভোট দিবেন। আমরা যতটুকু আশা করি যে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা এখানে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। কালভার্ট, সড়ক, রাস্তাঘাট এগুলোর ভালো কোনো উন্নয়ন নেই, বেহাল অবস্থায় পড়ে আছে। ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আপনারা যদি সহায়তা করেন তো ইনশাআল্লাহ আমরা এর ভালো একটা উন্নয়নের চেষ্টা করব। গণসংযোগ, উঠান বৈঠক সহ প্রচারণায় মাঠে আছেন এনসিপি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টির প্রার্থীরাও। আসনটিতে মোট ভোটার 2,91,136 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা, জনগণের রায়ে দায়িত্ব পেলে ভোটের মর্যাদা থাকবে, প্রতিটি নাগরিক বলতে পারবে সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের মন্তব্য। দেশের সবচেয়ে বড় মজলুম দল জামাত, দাবি ডাক্তার শফিকের। দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, নতুন ফ্যাসিবাদ রক্ষার প্রত্যয় নাহিদের। জামাত নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা সৃষ্টির চেষ্টা করছে, অভিযোগ মির্জা আব্বাসের। চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা নেতাদের।
রাজধানীতে পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের সংঘাত, জাবের সহ আহত 23 সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও কর্মসূচিতে দফায় দফায় সংঘর্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।